কাল শুরু বাজেট অধিবেশন। বৈঠকে বসছে সরকারি দল। 2021 সালে কর্মরত আয় সেবা 4.5 লাখ উন্নীত করার পরিকল্পনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণে মতবিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের গুরুত্ব। রামেসা ধর্ষণ হত্যা মামলার রায় কাল। শিশু সুরক্ষায় গঠিত হচ্ছে টাস্ক ফোর্স, জানালেন ডেপুটি স্পিকার। সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং সীমান্তে নারী শিশু সহ 78 জনকে ধর্ষণের চেষ্টা। কঠোর অবস্থানে বিজিবি। 24 ঘণ্টায় 8টি চেষ্টা প্রতিহত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। এতে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মহাখালী ক্রসিং থেকে বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁ রোডের সার্ক ফোয়ারা সহ সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সীমানার মধ্যে থাকা সব রাস্তায় এই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। মাথায় আছে উচ্চ মূল্যস্ফীতির চাপ, বাজার ব্যবস্থাও টালমাটাল। এমন পরিস্থিতিতে নতুন অর্থ বছরের বাজেটে জোর আলোচনা করমুক্ত আয়সীমা নিয়ে। সবকিছু বিবেচনা করে আগামী 2 করবর্ষে করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। তবে পরিমাণ খুবই অল্প। বর্তমান বাস্তবতায় করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানো বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মনিরুল ইসলামের প্রতিবেদন। নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। উচ্চ মূল্যস্ফীতির এই তীব্র চাপে যখন দিশেহারা মধ্য ও নিম্নবিত্ত, তখনই কিছুটা স্বস্তির খবর আসছে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য। আগামী 2026-27 এবং 2027-28 কর বর্ষে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার পরিকল্পনা করছে সরকার। মূলত সীমিত আয়ের মানুষের করের চাপ কমাতে এবং সামাজিক সুরক্ষা জোরদার করতেই 25,000 টাকা বাড়ানোর এই উদ্যোগ। শুধু আগামী 2 বছরই নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 2028-29 কর বর্ষে করমুক্ত সীমা 4 লাখ এবং 2029-30 কর বর্ষে 4.5 লাখ থেকে 4.5 লাখ টাকায় উন্নীত করার রোডম্যাপও আসতে পারে 11 জুনের বাজেটে। অবশ্য বিভিন্ন মহল এই সীমা আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছে। এফবিসিসিআই ও ডিসিসিআই 5 লাখ, এমসিসিআই 4.5 লাখ এবং প্রধান বিরোধী দল করমুক্ত আয়সীমা 6 লাখ টাকা করার সুপারিশ করেছে। বিভিন্ন জায়গা থেকে একটা চাহিদা ছিল যে 5 লাখ টাকা, এমনকি 5.5 লাখ টাকা করমুক্ত আয়ের সীমা করার। সেটা না করলেও মনে করেন 4 এর উপরে যদি 4.5 লাখও যদি হতো ধাপে ধাপে করা, সেটা কিন্তু একটা হতো। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, তাই করমুক্ত আয়সীমা বাড়ানোর কোনো বিকল্প নেই। গত 3 বছরের উপরে যে এই যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে ক্রয় ক্ষমতা এটার অবক্ষয় হয়েছে, মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে, সেইটার দিকে লক্ষ্য রেখে এইটা আরেকটু বাড়ানো যেত। সেটা হয়তো পরবর্তীতে বাজেট ঘোষণার পরেও সরকার সেটা বিবেচনা করতে পারে। শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটের চাপ কমাতে 11 জুনের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চূড়ান্ত কি ঘোষণা আনেন, সেটাই এখন দেখার বিষয়। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে যে নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ সফরের অন্যান্য কর্মসূচি পালন করেন। বুড়িগঙ্গা নদীর দূষণে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রাজধানীর বাসযোগ্যতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নাজমুল ইসলামের প্রতিবেদন। নাগরিক সেবা কার্যক্রম, দক্ষিণের জানালা, উদ্বোধনী অনুষ্ঠান এবং জলাবদ্ধতা বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকার দূষিত বায়ু ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ শহর আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নিতে সমস্যা হয়। আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। নদী দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটা দূষিত। সব রোগের মূলেই এই বুড়িগঙ্গা। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা। ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সৌন্দর্য ও বাসযোগ্য পরিবেশ পুনরুদ্ধারে নগরবাসীকে সঙ্গে নিয়েই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এই আদি ঢাকাকে তার পুরনো রূপ ফিরিয়ে দিতে, এটা সত্যি কথা যে ঢাকা শহর একসময় সবুজে ভরপুর ছিল, ফুলের বাগান ছিল, এখন কিন্তু আজকে সেই অবস্থা নেই। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণ চাপে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন নীতিতে চললে জ্বালানিতে এমন পরিস্থিতি তৈরি হতো না। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। আরও জানাচ্ছেন রেজা খান। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তথ্য মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি নিয়ে সরকার বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। বলেন, স্বল্প ব্যবহারকারী 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি, ডিজেলেরও মূল্যবৃদ্ধি হয়নি। যাদের সামর্থ্য কম, তাদের সামর্থ্যের কথা ভেবে সরকার সেই জায়গায় যায়নি। এবং বিরোধী দল তারা যেভাবে এই ব্যাপারগুলোকে জনগণের সামনে আনছেন, এর মধ্যে ভুল তথ্য আছে এবং আমরা বিশ্বাস করি জনগণ, আমরা এই সরকারের জায়গা থেকে তাদের কথা যেভাবে ভাবছি সেটা তারা অনুধাবন করতে পারবেন। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে জনগণ চাপে পড়েছে। এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। বর্তমান সরকার মূল্যবৃদ্ধির চাপ থেকে দেশের বড় একটি অংশের মানুষকে বের করে এনেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পণ্যের মান নিয়ে ভোক্তাদের আস্থা বৃদ্ধিতে বিএসটিআইকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, জনবল বৃদ্ধি ও অর্গানোগ্রাম পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আধুনিক ও সময়োপযোগী রূপ দেওয়া হবে। শনিবার রাজধানীর তেজগাঁয়ে বিএসটিআই এ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তোলা হবে। ঠিক পরিপাম্পের মাধ্যমে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় এবছরের প্রতিপাদ্যটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে। বর্তমান বিশ্বের তথ্য নির্ভর ও প্রমাণ ভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএসটি এর কর্মকাণ্ডের পরিধি অনুযায়ী বিদ্যমান অপ্রতুল জনবল একটি ফাংশনাল অর্গানোগ্রাম তৈরির জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া সহ কয়েকটি দেশের মডেলগুলি স্টাডি করে আমাদের নিড অনুযায়ী আমরা প্রয়োজনে জনবলকে রিমডেলিং করব। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় দেওয়া হবে কাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে রায় ঘোষণা করবেন। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিনটি ধার্য করেন। হত্যাকাণ্ড ঘটার মাত্র ১৯ দিনের মাথায় আদালত এই মামলার রায় দিতে যাচ্ছেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ থেকে আসামি পক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। শিশু নিপীড়ন প্রতিরোধ জাতীয় পর্যায়ে সুরক্ষা টাস্ক ফোর্স গঠন করা হবে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই ধরনের অপরাধ নির্মূলে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। দুপুরে আবু সাইদ কনভেনশন হলে বাংলাদেশ শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। এ সময় শিশু নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে সংকট উত্তরণে নানা পরামর্শ দেন বক্তারা। মনিরুল ইসলামের আরও একটি প্রতিবেদন। তার বাবা হিসেবে পরিচিত, এটা দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই। এভাবে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। পাশাপাশি সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের একটা ইতিহাস গড়বে এবং সর্বোচ্চ একটা রায় আমি বাবা হিসেবে প্রত্যাশা করছি। দেশে ক্রমেই বাড়ছে নারী ও শিশু নির্যাতন, আর এ দায়বদ্ধতা থেকেই গোলটেবিল বৈঠকের আয়োজন করে নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। অনুষ্ঠানে মডারেটর ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। বৈঠকে দেশের প্রেক্ষাপটে শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র ও এর পেছনের কারণ তুলে ধরেন আলোচকরা। প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জন শিশুই আসলে এই যৌন নিপীড়নের শিকার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বা নিকট আত্মীয় দ্বারাই শিশুরা বেশি নিগৃহের শিকার হচ্ছে। শিশুকে মানবিক করুন, আমরা মানবিক হই। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিশু সুরক্ষা শুধু সরকারের একার নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় মিলিয়ে শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যত ধরনের কাজ করার প্রয়োজন সবকিছু আছে। কি নেই? মেসেজিং নেই, ইনফরমেশন নেই, পাবলিক অ্যাওয়ারনেস নেই। আর এসব অপরাধ ঠেকাতে আইনি সংস্কার ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাস্তবায়নের তাগিদ দেন ডেপুটি স্পিকার। অনেক কিছুই আছে আইনে, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে যে 30 দিনের মধ্যে বিচার হতে হবে। বিচার না হলে 30 দিন পরে কি হবে সেটা কিন্তু আইনে দেয়া নেই। পাশাপাশি শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে শক্তিশালী জাতীয় কমিশন গঠন আলোচনার পর্যায়ে আছে বলেও জানান কায়সার কামাল। অনতি বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দ্য আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হামে গেল 24 ঘন্টায় দেশে আরও 3 শিশু মারা গেছে। এ সময় উপসর্গে আক্রান্ত হয়েছে 1032 জন। এতে ঢাকায় 2 ও সিলেটে 1 শিশু মারা যায়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে দেশে 522টি শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময় শনাক্তের পর মারা গেছে 91 জন, আর উপসর্গে মোট মারা গেছে 613 শিশু।
এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, হেমোরেজিক ভেরিয়েন্টের কারণে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ সিটির ২৮টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। আরও জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। বর্ষা মৌসুম শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ইতোমধ্যেই বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। আশু পদক্ষেপ হিসেবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরীর ৭৫টি ওয়ার্ডে সার্ভে চালিয়ে ২৮টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ অভিযান উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করা হবে। আমরা ঢাকা মহানগরীর যে ৭৫টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি, সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় ৬০টা ওয়ার্ডে ২৮টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, আর বাকি যে কয়টা সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ। মাত্র অল্প কয়েকটা আছে যেখানে ঝুঁকিপূর্ণ না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডেঙ্গু প্রতিরোধে ২-৩ দিন পর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে সেখানে জরিমানা করা হবে। আগামী ২-৩ দিনের ভিতর মোবাইল টিম কাজ করবে ইনশাআল্লাহ। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। হেমোরেজিক ভ্যারিয়েন্টের কারণে এবার ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কাও জানান তিনি। ২৮টা ওয়ার্ডে সিরিয়াসলি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। বলেন এগুলি যখন ফ্লাইং হয়ে যাবে, অ্যাডাল্ট মশা হয়ে যাবে, তো দূর হয়ে কামড়াবে আমাদেরকে, কত হাতে থাপড়াবো বলেন। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। আমাদের যারা কর্মী আছেন, আপনারা নিজ নিজ এলাকায় সকল মানুষকে রেড ক্রিসেন্ট সহ যারা অন্যান্য কর্মী সকল মানুষকে আপনারা অনুরোধ করবেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ২২ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া এবং অতিরিক্ত যানবাহনের কারণে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শুক্রবার ভোর থেকে শুরু হয় যানজট, কখনো ধীরগতির আবার কখনো দীর্ঘ আকার ধারণ করে। প্রখর রোদ, তীব্র গরম ও ভয়াবহ যানজটে এই মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন সীমান্তে অবৈধভাবে পুশেনের ৮টি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এতে অন্তত ৭৮ জনের অবৈধ প্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে। বিজিবির তথ্য মতে ঝিনাইদহের যাদবপুর সীমান্তে ৩ জন, নওগাঁর কর্মডাঙ্গা সীমান্তে ১৭ জন, তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা ও ৬৫ বাড়ি সীমান্তে ২১ জন, লালমনিরহাট দীঘললাটি সীমান্তে ৭ জন, একই ব্যাটালিয়নের দুর্গাপুর সীমান্ত এলাকায় আরও ৪ জন, নীলফামারী সীমান্ত এলাকায় ১০ জন, নেত্রকোনা সীমান্তে ১৬ থেকে ১৭ জন ব্যক্তিকে পুশিং করার চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির ভাষায় পুনর্ব্যক্ত করেছে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশিং প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইউরোপে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর র্যাব ৪ ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি। এদিকে হানি ট্র্যাপ ও মুক্তিপণ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। এদের হাতেই উবার চালক লোকমান সর্দার খুন হয়েছে বলে জানানো হয়। সকালে পিবিআই আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। এমদাদুল হক খানের প্রতিবেদন। আমার হাজবেন্ড নিরীহ মানুষ ছিল। স্বামী হত্যার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ওবার চালক লোকমানের স্ত্রী ফারজানা। আমি চাই আমার হাজবেন্ডকে যারা যারা মারছে তাদের জন্য
ফাঁসি হয়। বলেন টাকা দিয়েও মুক্তি মেলেনি তার স্বামীর। তার বন্ধুর কাছে নাকি ফোন দিয়ে বলছে টাকা চাইছে। পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি জানান, গেল 2 জুন তুরাগ নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরিচয় শনাক্ত সহ এ ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করা হয়। হানি ট্রাপ, মুক্তিপণ আদায় এবং এরই খপ্পরে ভিকটিম লোকমানের বস্তাবন্দি লাশ আমরা তুরাগ নদী থেকে উদ্ধার করে আমরা মোট 4 জনকে গ্রেপ্তার করেছি। তিনি বলেন, গ্রেপ্তারকৃত সালমানের কথিত স্ত্রী নিহত ওভার চালক লোকমানকে টঙ্গী পশ্চিম থানাধীন পাখির বাজার এলাকায় ডেকে নিয়ে মারধর করে মুক্তিপণ দাবি করে। পরে তাকে হত্যা করে লাশ বস্তায় ভরে তুরাগ নদীতে ফেলে দেয়। ক্রাইম তো অবশ্যই, তারা টার্গেট করে তারা ডেকেছে, ফোনে ডেকেছে, প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে এবং নিয়ে গেছে। ওখানে নেওয়ার পরে তাকে বন্দি করছে, এক পর্যায়ে তাকে জিম্মি করে তার টর্চার করেছে, মুক্তিপণ চেয়েছে। কারো পাতাফাদের ব্যাপারে সচেতন হতে জনগণকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। যারা মাদকের সংবাদ পেয়ে ফোন দিলে মাদকের আড্ডায় চলে যায়, তারা তো বিপদগ্রস্ত হবে। এদিকে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি জানান, ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইতালি, জার্মানি এবং কানাডায় এই 3 দেশে যাওয়ার নাম করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতরা বিদেশে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত এবং মানব পাচারের মাধ্যমে ভুক্তভোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলত বলে দাবি করেন র্যাবের এই কর্মকর্তা। ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। কৃষি ও এর প্রক্রিয়াজাত শিল্পের উপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন 7 সাংবাদিক। সকালে রাজধানীর গুলশানে MCCI কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, জাতীয় উন্নয়নের অংশ হিসেবে কৃষি ও এর প্রক্রিয়াজাত খাতকে এগিয়ে নিতে প্রাণ গ্রুপ কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দিয়ে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বলেন, ভবিষ্যতেও এই অ্যাওয়ার্ড প্রদান অব্যাহত থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের ঘটনা ঘটলে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সম্প্রতি ইরানের কেশম দ্বীপ ও সিরিকে অবস্থিত যোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। মূলত এর পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে এই অঞ্চলে। এদিকে ইরানের এমন আক্রমণাত্মক বিধ্বংসী ড্রোন মোকাবিলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে প্রতিবেশী দেশ কুয়েত। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের ঘটনায় তেল ও গ্যাস রপ্তানির জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্প জানান, হরমুজ প্রণালীতে অনুমোদিত ট্যাঙ্কার চলাচল নিয়ে সংঘর্ষের জেরে কেশম দ্বীপ ও সিরিকে অবস্থিত IRGCর যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা চালানো হয়। এর জবাবে ইরানের অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে ইরানের আক্রমণাত্মক বিধ্বংসী ড্রোন মোকাবেলায় মার্কিন যুদ্ধাস্ত্র তৈরি কোম্পানি অ্যান্ডুরিল থেকে $198 কোটি অ্যান্টি ড্রোন সিস্টেম কিনছে কুয়েত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছে কুয়েতে। সর্বশেষ আজ ভোরেও কুয়েতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে IRGC। তবে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম সেই ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে তা ধ্বংস করে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। সেপ্টেম্বরে অনুষ্ঠিত আসন্ন এশিয়ান কাপকে সামনে রেখে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দল ঘোষণা করেছে ভারত। একই সঙ্গে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার BCCI এর
ভেরিফাইড ফেসবুক পেজে দল ঘোষণা করা হয়। নেতৃত্বে পরিবর্তন এনে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক এবং তিলক বার্মাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আইপিএলে ঝড় তোলা তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়া 10টি দল চূড়ান্ত হয়েছে। আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। বাছাই পর্ব পেরিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। আয়োজক দেশ হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত করেছিল জাপান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গ্রুপ এ থেকে মূল পর্বে ওঠে নেপাল ও মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ বি থেকে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করেছে হংকং এবং ওমান। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল শুরু বাজেট অধিবেশন। বৈঠকে বসেছে সরকারি দল। 2031 সালে করমুক্ত আয় সীমা 4.5 লাখে উন্নীত করার পরিকল্পনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণে মতবিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের গুরুত্ব। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় কাল। শিশু সুরক্ষায় গঠিত হচ্ছে টাস্ক ফোর্স, জানালেন ডেপুটি স্পিকার। সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং সীমান্তে নারী শিশু সহ 78 জনকে পুষিনের চেষ্টা। কঠোর অবস্থানে বিজিবি, 24 ঘণ্টায় 8টি চেষ্টা প্রতিহত। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।